সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, লেকচারার কেমিস্ট্রি, চাঁদপুর সরকারি কলেজ। আজকে রসায়নের দ্বিতীয় ক্লাস এবং আমার প্রথম ক্লাস। গত ক্লাসে আমরা জৈব রসায়নের কিছু প্রাথমিক ধারণা পেয়েছিলাম। আজকে আমি জৈব রসায়নের নামকরণ নিয়ে বেশ কিছু ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করব। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে প্রশ্ন করবে, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এখন সম্ভব নাও হয় আমি অবশ্যই পরবর্তীতে ক্লাসটি শেষ হওয়ার পর ইনশাল্লাহ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আইসিটি ক্লাসটি এই ক্লাসটি হওয়ার পরবর্তীতে হবে। কিছুক্ষণ আগে কারিগরি ত্রুটির কারণে ক্লাসটি ডিসকার্ড করা হয়েছে, এখন আবার নতুন করে শুরু হচ্ছে। জৈব রসায়নের নামকরণ শুরু করবার পূর্বে আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাসায় চিন্তা করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে যে ক্লাসটি হচ্ছে আমাদের এই রুমে তোমরা যা যা দেখতে পাচ্ছ এর মধ্যে জৈব যৌগ সংক্রান্ত কোনো পদার্থ আছে কি না? যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমার হাতে কলম আছে কিংবা বোর্ড আছে কিংবা আমি আছি, আমার ড্রেস আছে, এখান থেকে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় কক্সবাজার কিংবা সিলেটে বিভিন্ন বড় বড় হোটেল মোটেলে যখন বেড়াতে যাই তখন যখন আমরা ওইসব বড় হোটেল বা রেস্টুরেন্টগুলোতে খাওয়ার জন্য যাই সেখানে অনেক জায়গায় লেখা থাকে অর্গানিক ফুড। কিংবা তুমি যদি ঢাকায় বড় বড় 5 স্টার হোটেলেও যাও, যেমন রেডিসনে যদি যাও, শেরাটন সোনারগাঁয়ে যাও, সেখানেও তুমি দেখতে পাবে অর্গানিক ফুড এই ধরনের একটি কথা লেখা থাকে। আমার প্রশ্ন হচ্ছে, অর্গানিক ফুড বলতে আসলে কি বোঝানো হচ্ছে? কেন এটাকে অর্গানিক ফুড বলা হচ্ছে? তৃতীয় প্রশ্ন, জৈব যৌগ বলা হয়ে থাকে কার্বনের যৌগ, তাহলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড কিংবা কার্বনেট এদের মধ্যেও তো কার্বন আছে, কিন্তু এদেরকে জৈব যৌগ বলা হয় না কেন? প্রশ্নটি ভালো করে চিন্তা করে উত্তর দেবার চেষ্টা করবে। চতুর্থ প্রশ্ন, আমরা কার্বনের পরে জৈব যৌগে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি হাইড্রোজেনকে। বলা হয়ে থাকে প্রথম সদস্য হচ্ছে কার্বন, পরবর্তীতে দ্বিতীয় সদস্য হচ্ছে হাইড্রোজেন। একটু চিন্তা করে দেখবে কেন আমরা দ্বিতীয় সদস্য হিসাবে জৈব যৌগে হাইড্রোজেনকে নিচ্ছি। আমরা তো অন্যান্য মৌলও ছিল, হ্যালোজেন ছিল, কেন তাকে আমরা সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছি না? পঞ্চম প্রশ্ন, আমরা গত ক্লাসে সমগোত্রীয় শ্রেণীর আলোচনা দেখেছি। এই যে সমগোত্রীয় শ্রেণী, এই সমগোত্রীয় শ্রেণীর আলোচনা করে আসলে সুবিধাটা কোথায়? আমি সমগোত্রীয় শ্রেণী যদি না করতাম তাহলে জৈব যৌগে কী এমন সমস্যা তৈরি হতো? যাই হোক, প্রশ্নগুলো নিয়ে তোমরা বাসায় চিন্তা করবে। এখন আমি আমার আলোচনায় চলে যাই। জৈব যৌগের নামকরণের জন্য আমরা বিভিন্ন কার্যকরীমূলকের কথা গত ক্লাসে দেখেছি। প্রথমত আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা অ্যালকিন, অ্যালকাইন এবং অন্যান্য কার্যকরীমূলক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে অ্যালকেনের নামকরণটি একটু ভিন্নতর, আর বাকি নামকরণগুলোর মধ্যে আরেকটি সিকোয়েন্স ফলো করা যায়। তাই আমরা প্রথমে অ্যালকেনের নামকরণটি জানার চেষ্টা করব। অ্যালকেনের নামকরণের পূর্বে দেখো বোর্ডে আমি প্রথমে লিখেছি অ্যালকাইল মূলক, যেটাকে আমি বন্ড আর দিয়ে প্রকাশ করেছি। অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে যদি তুমি একটি হাইড্রোজেনকে অপসারণ করো তাহলে যে অংশটি থাকে সেটি হচ্ছে অ্যালকাইল মূলক, এবং এটি হচ্ছে একটি একযোজী মূলক। একযোজী মূলক মানে কি? যখন কোনো মূলকের একটি প্রান্ত উন্মুক্ত থাকে তখন সেটাকে বলা হয় একযোজী মূলক। যদি তার দুইটি প্রান্ত উন্মুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো দ্বিযোজী মূলক। এখন উন্মুক্ত থাকা বলতে কি বোঝায়? উন্মুক্ত মানে হচ্ছে, যেমন ধরো আমার এই হাতটি আমি প্রসারিত করলাম, আমার এই হাতটিতে এখন আমি চাইলে আরেকজনকে ধরতে পারবো,
তাহলে এই আমার হাত যখন একটি প্রসারিত থাকে তখন সেটাতে আমার একজনকে ধরা সম্ভব, তাই আমরা এটাকে একযোজি হিসাবে চিন্তা করতে পারি। আবার আমার যদি দুইটি হাতই ওপেন থাকে তাহলে আমি ডান হাত দিয়ে একজনকে ধরতে পারবো, বাম হাত দিয়ে আরেকজনকে ধরতে পারবো। এটা হচ্ছে অনেকটা দ্বিযোজি মূলকের মতো করে তুমি মনে রাখতে পারো। যেমন দ্বিযোজি মূলকের জন্য আমি যদি লিখি কীটনীয় মূলক, এখানে কীটনীয় মূলকে কার্বনের দুইটি হাত বা দুইটি যোজ্যতা খালি আছে, তাই এটি দ্বিযোজি মূলক বলা হয়ে থাকে। তো যাই হোক, দ্বিযোজি মূলক নিয়ে আমরা পরবর্তীতে দেখব। এখন মূল আলোচনায় চলে যাই। অ্যালকাইল মূলকে প্রথম সদস্য হচ্ছে মিথাইল। খেয়াল করো, মিথাইল। মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হলে যেটি থাকে তাকে বলা হয় মিথাইল মূলক। দ্বিতীয় সদস্য হচ্ছে ইথাইল। তাহলে ইথাইল কি হবে? ইথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পরে যে অংশটি থাকবে সেটি হচ্ছে ইথাইল। তাহলে অ্যালকাইল গ্রুপের তৃতীয় সদস্যটি কি হবে? প্রোপেন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যেটি অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে প্রোপাই বা অ্যালকাইলের তৃতীয় সদস্য। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন নামকরণের জন্য অর্গানিক কেমিস্ট্রিতে 3 ধরনের নামকরণ আছে। অর্গানিক কেমিস্ট্রির যাত্রা তো আজকে না, বহু বছর আগে। প্রথম দিকে যখন নামকরণ করা হতো তখন কোনো একটা কিছুকে উপলক্ষ করে বা কোনো একটা সোর্স থেকে তাকে পাওয়া গিয়েছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে তাদের নামকরণ করা হতো। কিন্তু পরবর্তীতে যখন অনেক যৌগ আবিষ্কার হয়ে গেল তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এই যৌগগুলোর মধ্যে একটি সিস্টেমেটিক ওয়ে আনতে হবে, আদারওয়াইজ এত যৌগ আমাদের মনে রাখা কিংবা প্র্যাকটিস করা সম্ভব নয়। তাই জৈব যৌগের লেটেস্ট নামকরণটি হচ্ছে IUPAC পদ্ধতি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটিকে IUPAC কিংবা কেউ কেউ ইউপেক পদ্ধতিও বলে থাকেন। এছাড়াও আরও 2টি পদ্ধতি আছে যেগুলো প্রথম দিককার পদ্ধতি, সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত পদ্ধতি। আমরা আগে IUPAC বা ইউপেক পদ্ধতিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই জৈব যৌগ বললে আসে হাইড্রোকার্বনের বক্তব্য। হাইড্রোকার্বনের মধ্যে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই 3টি নিয়ে প্রথমে আলোচনা করি। এছাড়া অ্যারোমেটিক যৌগও আছে, সেটি আমরা পরবর্তীতে আসব। অ্যালকেনের নামকরণের বোঝার জন্য আমরা যে কোনো একটি যৌগের মধ্যে 3টি অংশ খোঁজার চেষ্টা করব। প্রথম অংশটি হচ্ছে পূর্বপদ। এটি অপশনাল, এটি থাকতেও পারে নাও থাকতে পারে। দ্বিতীয় অংশটি হচ্ছে শব্দমূল। এই শব্দমূলটি অ্যালকেনের জন্য হবে তার দীর্ঘ শিকল। এখন প্রশ্ন হচ্ছে দীর্ঘ শিকল বলতে আমরা কি বুঝি? আমি যদি দীর্ঘ শিকল বিষয়টি তোমাদের বর্ণনা করতে চাই তাহলে আমাকে একটা উদাহরণে যেতে হবে। ধরো আমি একটি যৌগের নাম লিখি। আমরা প্রথম দিকে যখন যৌগের নাম লিখব আমরা শুধু কার্বন 1 বন্ড দিয়ে একটা স্কেলিটন বা স্কেলিটন স্ট্রাকচার দেখানোর চেষ্টা করব, আর সেই কার্বনের চতুর্যোজ্যতার জন্য অ্যালকেনে প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন দিয়ে নিতে হবে। এখন আমি ধরো এরকম একটি যৌগ লিখছি, এটি হচ্ছে তার স্কেলিটন। এখন এটিতে আমরা কার্বনের চতুর্যোজ্যতাগুলো ফিল আপ করি। এই কার্বনের যোজ্যতা একটি ফিল আপ আছে তার ডান পাশের কার্বনের সাথে, তার মানে তার আরও 3টি যোজ্যতা বাকি আছে। এই বাকি 3টি যোজ্যতায় 3টি হাইড্রোজেন বসবে। আমরা যদি এই কার্বনের দিকে তাকাই, এই কার্বনের যোজ্যতা ডান পাশে একটি এবং বাম পাশে একটি ফিল আপ করা আছে।
এবং নিচে আরেকটি ফিল আপ করা আছে। তার মানে এখানে হাইড্রোজেন বসবে কয়টি? হ্যাঁ, একটি। এই কার্বনে 1 2, তার মানে এখানে বসবে 2টি। এই কার্বনে 1 2 2টি, এই কার্বনে 3টি। এইভাবে আমরা প্রত্যেকটি কার্বনের জন্য তার চতুর্যোজ্যতায় কতগুলো হাইড্রোজেন লাগে তা বসিয়ে নেব। তাহলে আমরা বসিয়ে নিলাম। এবার শব্দ মূল বলতে অ্যালকেনের ক্ষেত্রে হবে তার দীর্ঘ শিকল। একটা শিকল তুমি যদি তোমরা নিশ্চয়ই চেইন বা শিকল চিনো। একটা চেইনের মধ্যে কি হয়, একটা ব্লকের সাথে আরেকটা ব্লক, সেটার সাথে আরেকটা ব্লক, এভাবে জোড়া লাগতে লাগতে একটা বিরাট চেইন বা শিকল তৈরি হয়। শিকলের কি থাকে? দুইটা প্রান্ত থাকে, যদি সেটা উন্মুক্ত হয়। আর যদি শিকলটা বদ্ধ হয় তাহলে আমরা কোনো উন্মুক্ত প্রান্ত খুঁজে পাবো না। প্রথমত আমরা উন্মুক্ত শিকল নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে এই যে আমি যৌগটি লিখলাম, এই যৌগটিতে কয়টি প্রান্ত আছে? ইয়েস, এটি একটি প্রান্ত, এটি আরেকটি প্রান্ত, এটি একটি প্রান্ত, এটি আরেকটি প্রান্ত। তার মানে আমরা এখানে আমি টিক চিহ্ন দিয়েছি 1 2 3 4, 4টি প্রান্ত আমরা পেয়েছি। কিন্তু একটা শিকলের কি 4টা প্রান্ত থাকা সম্ভব? না। কয়টা প্রান্ত থাকবে? ইয়েস, 2টি প্রান্ত থাকবে। তাহলে আমি এখন এখানে কিছু কম্বিনেশন করতে পারি। সেটা কীরকম হতে পারে? আমি এখানে এইভাবে অগ্রসর হতে পারি। আমি যদি এইভাবে অগ্রসর হই তাহলে দেখো 1 2টি প্রান্ত পেলাম। আমি এইভাবে অগ্রসর হতে পারি, তাহলেও আমি 2টি প্রান্ত পেলাম। এটা থেকে আরও কিছু কম্বিনেশন করা সম্ভব। যেমন আমি যৌগটি আবার লিখছি। আমি দেখানোর চেষ্টা করব প্রথমে যৌগটিতে কতগুলো প্রান্ত তৈরি করা সম্ভব। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সোজা যেতে পারি। আমি যদি সোজা যাই তাহলেও এটি একটি প্রান্ত, এটি আরেকটি প্রান্ত। আর কি কোনো ওয়ে সম্ভব? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। এখানে আমরা আরেকটা করতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি আবারও লিখছি যাতে তোমরা স্পষ্টত বুঝতে পারো। একটি যৌগ খুব ভালো করে বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ অ্যালকেনে তোমার সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে। আমি একটু বড় যৌগ নিয়েছি। বড় যৌগ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যদি একটি বড় যৌগ খুব ভালো করে আয়ত্ত করতে পারো, পরবর্তীতে তোমার ছোট যৌগগুলো সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা আর কি করতে পারি? আমরা এইভাবে অগ্রসর হই, এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে এই যেতে পারি। ওকে, তাহলে আমি এখানে তোমাকে 1টা 2টা 3টা 4টা বক্স দিয়ে দেখালাম যে যৌগটিতে 4 ধরনের প্রান্ত, উন্মুক্ত প্রান্ত বের করা যায়। আমার একটি প্রশ্ন থাকলো, এই যৌগটি থেকে আর কোনো এই সিস্টেমে 2 প্রান্ত বের করা যায় কিনা সেটি তোমরা চিন্তা করবে। ক্লাস শেষে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আচ্ছা, এখন দেখি আমরা এই যে শিকলটা তৈরি করলাম, এই শিকলের মধ্যে একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে শিকলের কার্বনগুলো বিরতিহীনভাবে থাকতে হবে। বিরতিহীন কথার মানে তোমরা নিশ্চয়ই বুঝো, মানে যেটার মধ্যে কোনো স্টপেজ নাই। যেমন ধরো বিরতিহীন ট্রেন,
ইন্টারসিটি যে ট্রেনগুলো বিরতিহীন আমরা বলে থাকি, সাধারণত স্টপেজ খুব একটা থাকে না। আর আরেকটা ট্রেন থাকে লোকাল ট্রেন, সেখানে অনেক স্টপেজ থাকে। যাই হোক, এখন দেখো এখানে এই কার্বনের সাথে এই কার্বনটি বিরতিহীনভাবে আছে। খুব ভালো করে খেয়াল করতে হবে, বাম পাশের এই কার্বনটির সাথে এই কার্বনটি বিরতিহীনভাবে আছে, কিন্তু বাম পাশের এই কার্বনের সরাসরি সংযোগ নেই। কাজেই প্রথম কার্বনের সাথে এইখানের 3 নম্বর কার্বনের বিরতিহীন বন্ধন নেই, কিন্তু দ্বিতীয় কার্বনটির সাথে তৃতীয় কার্বনটির বিরতিহীন বন্ধন আছে। সো বিরতিহীন বলতে বোঝানো হচ্ছে পরপর যেই কার্বন কার্বন বন্ধন সেটি হচ্ছে বিরতিহীন। এবার খেয়াল করে দেখো, এখানে আমার বিরতিহীনভাবে 1 2 3 4 5 কার্বনের শিকল আমরা পেয়েছি। এখানে 1 2 3 4 5 কার্বনের শিকল পেয়েছি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 কার্বনের আমরা শিকল পেয়েছি। এখানে 1 2 3 4 5 6 7 কার্বনের শিকল পেয়েছি। প্রশ্ন এখন বিষয়টি হচ্ছে, যেই ক্ষেত্রে বিরতিহীন কার্বন কার্বন দীর্ঘ শিকলে কার্বনের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটি হচ্ছে দীর্ঘ শিকল। অ্যালকেনের ক্ষেত্রে সেটি হচ্ছে শব্দমূল। তাহলে আমার এই জায়গার 4টি যে অপশন আমরা নিলাম, এই 4টি অপশনের মধ্যে 9 সবচেয়ে বড় সংখ্যা, তার মানে এটি হচ্ছে এই ক্ষেত্রে দীর্ঘ শিকল। এছাড়া দেখো এখানে আরও যদি কিছু কম্বিনেশন করা যায়, আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9, এখানে আরেকটি কম্বিনেশনও করা সম্ভব ছিল। আমি আবার দেখাচ্ছি। আগের যৌগটি লিখছি। আমি যদি এখান থেকে স্টার্ট করি, এক 2 3 4 5 6 7 8 9, ইনফ্যাক্ট দুইটি 9 এসছে। এই হচ্ছে আমার মোটামুটি বিভিন্ন ধরনের চেইন এই যৌগটির ক্ষেত্রে আমরা পেলাম। তাহলে সবচেয়ে দীর্ঘ যে শিকলটি থাকবে অ্যালকেনের ক্ষেত্রে সেটি হচ্ছে শব্দমূল। দীর্ঘ শিকলের বাহিরে যারা অবস্থান করবে তারা হচ্ছে পূর্বপদ বা অপ্রধান শাখা। অ্যালকেনের ক্ষেত্রে সাধারণত অ্যালকাইল গ্রুপগুলো পূর্বপদ হিসেবে থাকে। অন্যান্য কার্যকরী মূলকের ক্ষেত্রে অ্যালকাইল মূলক থাকতে পারে, কিংবা ওই কার্যকরী মূলক ছাড়া অন্য কোনো অপ্রধান কার্যকরী মূলকও পূর্বপদ হিসেবে থাকতে পারে, যেটি আমরা ভবিষ্যতে দেখব। এবার আসি পরপদ। পরপদের ক্ষেত্রে অ্যালকেনে সাধারণত যেটা শব্দমূল তার সাথে অ্যান যোগ করা হয়। অ্যান যোগ করলেই পরপদ হয়ে যায়। যেমন ধরো, তোমরা নিশ্চয়ই জানো যে যদি 1 কার্বনের জৈব যৌগ হয় তখন আমরা শব্দমূল বলে থাকি মিথ, 2 কার্বনে ইথ। এগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো। তারপর আমি একটু রিপিট করছি, মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। মোটামুটি এই 10টা জানলেই আপাতত হবে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে এই শব্দমূলগুলোর সাথে অ্যান কথাটি যোগ হয়, অর্থাৎ যদি 4 কার্বনের শব্দমূল হয় তাহলে হবে বিউট, সাথে হবে অ্যান, তার মানে বিউট অ্যান। 6 কার্বন হলে হেক্স যোগ অ্যান, তার মানে হেক্সেন। কিন্তু যদি যৌগটি অন্য কোনো কার্যকরী মূলকের হয় তখন তার পরপদ বসাতে হয়। যেমন ধরো
অ্যালকোহল হলে অল, জৈব অ্যাসিড হলে অয়িক অ্যাসিড ইত্যাদি। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে জানার চেষ্টা করব। এবার তাহলে আমরা এই যৌগের নামকরণের জন্য অ্যাকচুয়ালি দুইটি অপশন পেলাম। আমার এই অপশনটি, বাম পাশের দুইটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এখন শব্দমূলের বাইরে যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে পূর্ব পদ বা শাখা। প্রশ্ন হলো, শব্দমূল বা দীর্ঘশিকলের তো দুইটি প্রান্ত আছে, এখন কোন প্রান্তকে আমরা 1 নম্বর কার্বন হিসেবে চিহ্নিত করব? সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেই প্রান্ত থেকে গণনা করলে শাখার অবস্থানগুলোর যোগফল ন্যূনতম হবে। আমি আবার বলছি, শব্দমূলের বা দীর্ঘশিকলের যেই প্রান্ত থেকে গণনা করলে শাখার অবস্থানগুলোর যোগফল ন্যূনতম হবে, ওই প্রান্তকেই অ্যালকেনের ক্ষেত্রে 1 নম্বর কার্বন ধরতে হবে। আমি বোর্ড থেকে এই দুটি অপশন মুছে দেই, বাম পাশের অপশন দুটি থেকে আমরা এখন সিদ্ধান্তে আসব। তাহলে আমি যদি উপরের অপশনটা নিয়ে চিন্তা করি, এখানে এটাকে যদি আমি 1 নম্বর কার্বন হিসেবে চিহ্নিত করি, তাহলে 1, 2, 3, খেয়াল করো 3 নম্বর কার্বনের সাথে এই শাখাটি সংযুক্ত। এই শাখাটি বামে না থেকে উপরেও থাকতে পারত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বর পজিশনে একটি শাখা আছে। 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর পজিশনেও এখানে আরেকটি শাখা আছে। তাহলে শাখাগুলোর অবস্থানের যোগফল হচ্ছে 3 যোগ 4, 5, 6, 3 যোগ 6 সমান 9। যদি আমি এইটাকে 1 নম্বর কার্বন হিসেবে গণনা করি, তাহলে 1, 2, 3, 4 নম্বরে আছে মিথাইল। 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এ আছে এই শাখাটার নাম কি? ইথাইল। তাহলে দেখতেই পাচ্ছ 4 যোগ 7 ইকুয়াল টু 11। তার মানে যেহেতু এই পাশে শাখাগুলোর অবস্থানের যোগফল বেশি, তাই এটি হবে না, এটি হবে। এখন আমরা নিচের অপশনটি দিয়েও খেয়াল করি। নিচের অপশনটিও তো 9 কার্বনের দীর্ঘশিকল ছিল। তাহলে আবারও এখান থেকে শুরু করি। 1, 2, 3, 3 নম্বর কার্বনে ইথাইল। 4, 5, 6, 6 নম্বর কার্বনে মিথাইল। আমি যদি এটাকে ধরি তাহলে 1, 2, 3, 4, 4 নম্বর কার্বনে মিথাইল। 5, 6, 7, 7 নম্বর কার্বনে ইথাইল। তার মানে একইভাবে এই ক্ষেত্রেও ডান পাশের কার্বনটি 1 নম্বর কার্বন হিসেবে বিবেচিত হবে। খেয়াল করো তো, উপরের স্ট্রাকচার এবং নিচের স্ট্রাকচারটি কি হুবহু একই স্ট্রাকচার নাকি ভিন্নতা আছে? কমেন্ট সেকশনে প্রশ্নটির উত্তর দিবে। আমরা এখন উপরের যৌগটি নিয়ে নামকরণ করার চেষ্টা করি। লিখেছিলাম যে প্রথমে পূর্বপদ হবে। এখন তাহলে পূর্বপদ হিসাবে এখানে আছে ইথাইল এবং মিথাইল। তাহলে আমরা নামগুলো লিখি। CH2 CH3 এটি হচ্ছে ইথাইল। ETHYL। CH3 এটি হচ্ছে মিথাইল। অ্যালকাইল কিংবা অন্যান্য পূর্বপদের ক্ষেত্রে
অপ্রধান শাখা কিংবা অ্যালকাইল কিংবা হ্যালোজেন থাকলে বিজ্ঞানীরা যেটি নিয়ম করলেন, ইংরেজি অ্যালফাবেটে যেটি আগে আসবে তাকে আগে লিখতে হবে। হ্যাঁ বোন, তোমরা ঠিকই ধরেছ, ইথাইল লিখতে ই, মিথাইল লিখতে এম, তার মানে এটি আমাকে প্রথমে লিখতে হবে। 1 নম্বরে হবে ইথাইল, 2 নম্বরে হবে মিথাইল। এটি সব সময়ই প্রযোজ্য। যখন একাধিক পূর্বপদ থাকে তাদেরকে ইংরেজি নামের আদি অক্ষর অনুযায়ী সাজিয়ে লিখতে হয়। এখন কথা হচ্ছে, এখানে বুঝলাম তুমি প্রথমে ইথাইল পরে মিথাইল লিখবে। এই ইথাইল লেখার আগে সেই ইথাইলটি কোন জায়গায় আছে সেটি তোমাকে মেনশন করে দিতে হবে। তুমি যদি ইথাইল কোন জায়গায় আছে সেটি মেনশন না করো, তার মানে তুমি যদি 1 2 3 ইথাইল না লিখো তাহলে কিন্তু হবে না। কেন তোমাকে 3 ইথাইল লিখতে হবে বিষয়টি বাসায় একটু চিন্তা করবে, চিন্তা করে কমেন্ট সেকশনে উত্তর দেবার চেষ্টা করবে। তাহলে আমার এখানে 3 ইথাইল 4 5 6 মিথাইল 1 2 3 4 5 6 7 8 9 9 কার্বনের জন্য রুট শব্দ কি বলেছিলাম? নন। অ্যালকেনের জন্য এন, নন যোগ এন, তার মানে হচ্ছে নন এন। নন এন, এই হচ্ছে যৌগটির নাম। এখন এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কমা এবং হাইফেন। দেখো, এটা খুব সহজ একটা জিনিস, অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। আমি খুব সোজাভাবে বলার চেষ্টা করছি। কমা ব্যবহারের নিয়ম তোমরা কি জানো? বাংলায় যেটা শিখেছো এক্স্যাক্টলি ওই নিয়মটাই হবে। তোমার যখন একাধিক সংখ্যা থাকবে তখন ওই সংখ্যাগুলোর মাঝখানে কমা হয়। যেমন ধরো 2 4 8, তাহলে তুমি 2 এর পরে কমা দিবে, 4 এর পরে কমা দিবে, 8 এর পরে কমা দিবে। সরি, 8 এর পরে আর কমা দিবে না, 2 এবং 4 এর পরে কমা দিবে। তাহলে কমার নিয়ম খুবই ইজি। নর্মালি তুমি যেই নিয়মে কমা দিয়ে থাকো, এখানেও যদি পরপর 2 বা তার অধিক সংখ্যা আসে তাহলে সংখ্যাগুলোর মাঝখানে কমা বসবে। এখন এই যৌগের নামকরণে ওইরকম কোনো ব্যাপার আসেনি, তাই আমরা এখানে কমা ব্যবহার করব না। এবার হচ্ছে হাইফেন। হাইফেনের ক্ষেত্রে নিয়মটি হচ্ছে শাখা এর অবস্থান প্রথমে লিখতে হয় ইংরেজি অক্ষরে, লেখার পর একটি হাইফেন দিতে হয়। তার মানে শাখা এবং তার সংখ্যা এই দুইটির মাঝখানে হাইফেনটি বসবে। তাহলে শাখা এবং সংখ্যা তার মাঝখানে হাইফেন বসবে। এটি হচ্ছে হাইফেনের একটি নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে একাধিক শাখা থাকলে প্রথম শাখাকে বর্ণনা করার পর হাইফেন বসবে। ব্যাস, হয়ে গেল। এইবার আইউপেকের বা ইউপেকের নিয়মটি হচ্ছে যে মূল যেই শব্দমূলটি আছে সেটি সর্বশেষ শাখার নামের ঠিক পরেই লিখতে হয়। এক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না। দেখো, মিথাইল লিখেই আমি নন এন লিখেছি, এখানে অ্যাকচুয়ালি স্পেস দেওয়ার নিয়ম নেই, তবে অনেক সময় আমরা দিয়ে থাকি, বাট রুলটা হচ্ছে স্পেস এখানে দেওয়া যাবে না। আরেকটি কথা বলি, 3 ইথাইল বললে আমরা কি বুঝি, কিংবা 5 মিথাইল, 5 ক্লোরো, 10 ক্লোরো, 2 হাইড্রক্সি। এই যে আমরা যখন কোনো শাখার অবস্থান লিখে পরবর্তীতে শাখাটিকে প্রকাশ করি, এটি দিয়ে বোঝানো হয় যে ওই কার্বনের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে শাখাগুলো অবস্থান করছে। অর্থাৎ আমি যখন 3 ইথাইল লিখছি 1 2 3, খেয়াল করো এইখানে হাইড্রোজেন ছিল 2টা,
কিন্তু একটি হাইড্রোজেন অপসারিত হয়ে ইথাইল গ্রুপটি এসেছে। তার মানে যখন আমরা কোনো শাখার অবস্থান লিখি, ওই অবস্থান লেখার পর শাখাটা লিখলে বোঝায় যে ওই কার্বনের এক বা একাধিক হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। এই কথাটি মনে রাখতে হবে। শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে আমরা কার্বন কথাটি লিখি না, কিন্তু ভবিষ্যতের চিন্তার জন্য বলে দিচ্ছি, যদি কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তাহলে তোমাকে ওই পরমাণুর আদি অক্ষরটি লিখতে হবে। যেমন অ্যামাইড এর ক্ষেত্রে, থায়োলের ক্ষেত্রে আমরা এই ধরনের উদাহরণ পাব। যাই হোক, তাহলে আশা করি অ্যালকেনের এই জটিল নামটি থেকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে যৌগটির নাম কি হলো। আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, এই যৌগটির নাম কি হবে তোমরা কমেন্ট সেকশানে লিখবে। তোমরা এই যৌগটির নাম কমেন্ট সেকশানে লেখার চেষ্টা করবে। এবার আরও কিছু রুলসের কথা বলি। যেমন ধরো এই যৌগটি, এই যৌগটির মধ্যে আমার, আমি আরেকটু কমপ্লেক্স করে দেই, এই যৌগটির মধ্যে আমার দুই ধরনের শাখা আছে। একটি হচ্ছে ইথাইল, আরেকটি হচ্ছে মিথাইল। মিথাইল কিন্তু দুইবার আছে। তাহলে আমি সেই আগের যৌগের মতোই এটার দীর্ঘ শিকল আগে বিবেচনা করি। এটা হচ্ছে দীর্ঘ শিকল, তোমরা প্র্যাকটিস করলে এটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে। এবার যদি এটাকে এক নম্বর কার্বন ধরি, তাহলে 2 3 4, 4-এর মধ্যে দুইবার। একই কার্বনে যতটি শাখা আসবে সংখ্যাটি ঠিক ততবার লিখতে হবে। এখানে 4-এর মধ্যে দুইবার এসেছে, তাই আমি দুইবার লিখেছি। আর আমি যদি এখান থেকে কাউন্ট করি, তাহলে 1 2 3, 3-এর মধ্যে দুইবার, 4 5, 5-এর মধ্যে একবার। তাহলে এখানে আসে 11, এখানে 10। তার মানে এটা হবে না, এটাই 1 নম্বর কার্বন। মিথাইল এবং ইথাইলের মধ্যে ইথাইল আগে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী, তাহলে আমার এখানে হবে 1 2 3 4, 4 ইথাইল। তারপরে হচ্ছে 2-এর মধ্যে মিথাইল আছে, আবার 4-এর মধ্যেও মিথাইল আছে। তাহলে আমি যৌগটা কিভাবে লিখব? আমি দুইভাবে লিখছি, খেয়াল করো। 4 ইথাইল, 2 মিথাইল, 4 মিথাইল, 1 2 3 4 5 6 হেক্সেন। এটি একটি ওয়েতে লিখলাম। এখন এইখানে দেখো মিথাইল কথাটি দুইটা জায়গায় এসছে, তাই আমি দুইবার আলাদা করে লিখলাম। কিন্তু জিনিসটা শুনতে কেমন শোনায়? 2 মিথাইল, 4 মিথাইল, একটু অন্যরকম শোনাচ্ছে। ধরো তোমাদের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের 5 জন স্টুডেন্ট আমার লাগবে, তাহলে আমি বিষয়টা কীভাবে বলতে পারি? দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান সৌরভ, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান নাবিল, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান ইন্দ্রনীল। এভাবে আমি কি করতে পারি? বারবার বলতে পারি। আবার আরেকটা বলতে পারি, দ্বাদশ শ্রেণীর সৌরভ, নাবিল, ইন্দ্রনীল। এইভাবে করে আমি 5টি নাম বলতে পারি। এখন খেয়াল করো কোনটি বেশি
সুন্দর শোনাবে। বারবার দ্বাদশ শ্রেণী বলা নাকি একবার দ্বাদশ শ্রেণী বলে পরবর্তী নামগুলো বলা? নিশ্চয়ই দ্বিতীয় ক্যাটাগরিটি। এক্স্যাক্টলি এখানেও সেম রুল। আমি 2 মিথাইল 4 মিথাইল অর্থাৎ দুইবার মিথাইল না বলে আমি একবারে বলবো। তাহলে কিভাবে হবে? 1 2 3 সরি 1 2 3 4 4 4 8 10। ওকে, তাহলে আমি এখানে বলছি 4 ইথাইল। খেয়াল করো, এটি 2 এবং 4 নম্বর পজিশনে মিথাইল গ্রুপটি এসছে, তাই আমি কি করব? 2 এবং 4 কমা দিয়ে লিখব। মিথাইল গ্রুপটি কতবার এসছে? 2 বার এসছে। এক্ষেত্রে মনে রাখতে হবে আরেকটি রুল, যখন কোনো গ্রুপ 2 বার আসে তখন একটা অতিরিক্ত শব্দ ইউজ করতে হবে, ডাই। যদি গ্রুপটি 3 বার আসে তাহলে আমরা লিখব ট্রাই। 4 বার আসলে ট্রেট্টা, এভাবে হবে। তাহলে 2, 4